শহীদ ওসমান হাদি সহ অনেকের কবর জিয়ারত করলেন তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনে কেটে গেছে নির্বাচন নিয়ে শঙ্কা। তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে। চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই শঙ্কাটা দূর হয়ে গেছে। তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। ভোটার হতে ইসিতে আবেদন তারেক রহমানের। ছবি তোলা সহ দিলেন আঙুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর। 24 ঘন্টার মধ্যে পাবেন এনআইডি। ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যে একটা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যে নিশ্চিত প্রক্রিয়াজাত করে দিবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন রাব্বি। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাজিদ মুস্তাহিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শহীদ হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ। দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ। সরকার পদক্ষেপ না নিলে যে কোনো সময় যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি। ভোট বানচালের অপচেষ্টা প্রতিহত করা হবে শক্ত হাতে, হুঁশিয়ারি উপদেষ্টা আদিলুরের। বিভিন্ন দেশ থেকে আসছেন নির্বাচন পর্যবেক্ষক, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসার কক্ষ, বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ উদ্ধার। আটক 3, মূল সন্দেহভাজন প্রতিষ্ঠান পরিচালকের খোঁজে আইন শৃঙ্খলা বাহিনী। এবং বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা পাবে পাঠ্য বই। মুক্তিযুদ্ধের ইতিহাসে কিছু পরিবর্তন, সরকার বদলের সঙ্গে সঙ্গে শিশুদের নিয়ে এক্সপেরিমেন্টের পক্ষে নন উপদেষ্টা। ভোটার হওয়ার সব কার্যক্রম সম্পন্ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছবি তোলা সহ দিয়েছেন আঙুলের ছাপ, আইরিশ আর স্বাক্ষর। ইসির সচিব এ সময় জানিয়েছেন 24 ঘন্টার মধ্যেই এনআইডি হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানা গেছে ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার আবেদন করেছেন তিনি। জাতীয় পরিচয়পত্রের আবেদন সম্পন্ন করেছেন তারেক কন্যা জাইমা রহমানও। রাজস্বিক স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে ভোটার হওয়ার জন্য আবেদন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে পৌঁছান তিনি। তারেক রহমানকে স্বাগত জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সহ ইসির কর্মকর্তারা। দুপুর 1টার পর ভোটার হতে জাতীয় পরিচয়পত্রের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন তারেক রহমান। ছবি তোলার পাশাপাশি আঙুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান। পরে কমিশন সচিব জানান আজই জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন তারেক রহমান। ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশ এগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সে নাম্বারটা দেওয়া হয়। ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন। সচিব বলেন একদিনের মধ্যে ভোটার হলেও রবিবার তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবার বিষয়ে নিশ্চিত করবে ইসি। ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যে একটা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যে নিশ্চিত প্রক্রিয়াজাত করে দিবেন। এর আগে সকালে ভোটার হতে আগারগাঁ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আসেন তারেক কন্যা জাইমা রহমান। সঙ্গে ছিলেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন তারেক রহমান। শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় কবির সমাধিতেও। দলের মহাসচিব বলেছেন তার প্রত্যাবর্তনে নির্বাচন নিয়ে যে শঙ্কা ছিল তা কেটে গেছে। এদিকে ছোট ভাই কোকো, শ্বশুর ও পিলখানা শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 17 বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেই জুলাই বিপ্লবীদের স্মরণ তারেক রহমানের। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে শনিবার সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সকাল 10:40 গুলশানের নিজ বাসা থেকে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। পথে পথে উল্লাস প্রকাশ করেন নেতাকর্মীরা, দেন স্লোগান। বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে শুরুতে শহীদ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। হাদির কবর জিয়ারতের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানান ও দোয়া করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে দলের মহাসচিব বলেন, হাদি হত্যার মাধ্যমে নির্বাচন পেছানোর যে শঙ্কা ছিল, তারেক রহমান দেশে আসার মাধ্যমে সেই ষড়যন্ত্র কেটে গেছে। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জনাব তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে। ষড়যন্ত্র তো চক্রান্ত ষড়যন্ত্র, সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। পরে দুপুরে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর বনানী সামরিক কবরস্থানে শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তিনি। এ সময় পিলখানা শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে খুনিদের গ্রেফতার ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবি তুলেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়ে তারা বলেছেন, দাবি পূরণ না হলে যে কোনো সময় যমুনা ও সংসদ ভবন ঘেরাও করা হবে। রক্ত বৃথা যেতে দেব না। এই ক্ষোভ বিক্ষোভ আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারার প্রতিবাদে। আমার ভাই মরল কেন? শনিবার সকালে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান গেলে যাত্রা নির্বিঘ্ন করতে ঘণ্টা দুয়েকের জন্য শাহবাগ ছেড়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। দুপুর 12:30টার দিকে আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে খুনিদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন তারা। আপোষ না সংগ্রাম। হাদির হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। বিচার না পাওয়ার অর্থ হইল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিল্লির কাছে বর্গা দেওয়া। এইরকম তার হত্যার বিচার করা না হয়, তাহলে পরবর্তী যে প্রজন্ম কেউ সাহস করে আগাই আসবে না, যে আসলে দেশপ্রেমের যে প্রকাশটা, এই প্রকাশটা কেউ আসলে করতে পারবে না। তাকে যেভাবে মেরে ফেলা হয়েছে তার সর্বোচ্চ শাস্তির দাবি করছি আমরা। খুনিদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে বিচার করা হয়, সেটার জন্য আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। দাবি বাস্তবায়নে সরকার পদক্ষেপ না নিলে যে কোনো সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও জাতীয় সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আজকে এখানে বসেছি, আগামীকালও যে এখানে বসবো সেটা তোমারে কে বললো? আগামীকাল তো আমরা যমুনায় গিয়ে বসবো, আগামীকাল তো আমরা সংসদ ভবন দখলে নিব, আগামীকাল তো আমার ভাইয়েরা ক্যান্টনমেন্টে চলে যাবে। কোনোভাবেই আপনারা বিদেশে পালাতে পারবেন না। এই রক্তের সাথে বেইমানি করলে এই জমিনেই আপনাদের বিচারের ব্যবস্থা করবে জনতা। তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিপ্লবী হাদি। আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বানচালের অপচেষ্টাকারীদের শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। এদিকে বিভিন্ন দেশ থেকে নির্বাচন পর্যবেক্ষক আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে যেন হয়, সেটার জন্য এগিয়ে আসবে ফ্যাসিবাদী শক্তি। নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে জনগণ, সরকার পাশে থাকবে। এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং যারা এই নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। অবজারভার কারা হবেন সেটার অ্যাবসলিউট সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। সরকারের কিন্তু এখানে কোনো ভূমিকা নেই। তারা সেখানে অ্যাপ্লাই করছেন এবং সেখান থেকেই তারা যাদেরকে নিরপেক্ষ মনে করেন, যারা মনে করেন যে তারা কোনো ভোটের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি করবে না, তাদেরকে তারা অ্যাপ্রুভ করবেন এবং তারাই আসবে এখানে অবজারভার হিসাবে। এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। এছাড়াও জামাতের সঙ্গে জোট গঠনে আপত্তি জানিয়েছেন দলটির 30 নেতা।
এনসিপি থেকে পদত্যাগ করলেও ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করবেন তাসনিম জারা। সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে স্মারকলিপি দিয়েছেন দলটির ৩০ কেন্দ্রীয় নেতা। গঞ্জে মাদ্রাসা বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৩ জন আটক হয়েছে। এর মধ্যে মাদ্রাসা পরিচালকের স্ত্রী রয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ। পুলিশ বলছে, মূল সন্দেহভাজন আসামি মাদ্রাসা পরিচালক শেখ আলামিন ধরা পড়লেই জট খুলবে রহস্যের। শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে উম্মুল কুরা মাদ্রাসায় প্রচণ্ড বিস্ফোরণে আটকে ওঠেন আশপাশের মানুষ। ভূমিকম্প ভেবে ঘর থেকে বেরিয়ে পড়েন অনেকে। স্থানীয়রা বলছেন, ছুটির দিন থাকায় সেদিন মাদ্রাসায় আসেনি শিক্ষার্থীরা, নইলে আশঙ্কা ছিল বড় বিপর্যয়ের। আমার 11টা বাজে ফোন দিছে যে আপনার বাড়ি এরকম দুর্ঘটনা হয়েছে, তাড়াতাড়ি করে আসেন। আইসা দেখি পুরো ভাঙাচোরা। আমাকে সবাই ঘুমাচ্ছিল, যে সুমকা আওয়াজ পাইছিলাম সুমকা আমরা সবাই কাঁপে উঠছিলাম। শুনছি যে বোম বাস্ট হয়েছে, এটাই শুনছি আমরা। বৃহস্পতিবারে যদি মনে করেন এরকম দুর্ঘটনা হইতো তো হাজার হাজার মনে করেন বাচ্চা মারা যাইতো। এই কক্ষের 3 পাশের যে 3টি দেয়াল, পুরো দেয়ালগুলোই ধসে পড়েছে। এর পাশে আরও একটি কক্ষ রয়েছে, সে কক্ষের 2টি দেয়ালও ধসে পড়েছে এবং পুরো ভবনটি জুড়েই একটি রাসায়নিকের ভয়াবহ তীব্র গন্ধের অস্তিত্ব টের পাচ্ছি আমরা বিস্ফোরণের পরদিনেও। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি ও বোম ডিসপোজাল ইউনিট। উদ্ধার করা হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ। মাদ্রাসার ভেতরে এত কেমিক্যাল কিভাবে এলো, তাৎক্ষণিকভাবে এর উত্তর দিতে পারেনি পুলিশ। আটক করা হয়েছে মাদ্রাসা পরিচালক শেখ আলামিনের স্ত্রী সহ 3 জনকে। পলাতক রয়েছে মূল সন্দেহভাজন শেখ আলামিন, যার নামে অন্তত 7টি মামলা রয়েছে। জঙ্গি সংগঠনের সাথে সে জড়িত আছে কিনা এই বিষয়ে আমরা এখনো তদন্ত এখনো কিন্তু আমাদের ক্রাইম সিন ইউনিট কাজ করতেছে। আমরা টোটালটা কিন্তু এখনো সিজার লিস্ট করতে পারিনি, যেহেতু বিষয়টা অনেক কিছু ওখানে জড়িত আছে। এর সাথে অবশ্যই বেশ কিছু লোক জড়িত হতে পারে, কারণ কোথা থেকে মাল এনেছে, কোথা থেকে তারা এই ধরনের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করার জন্য কোথাও কোনো ব্রেন পেয়েছে কিনা, কোথাও ডায়াগ্রাম পেয়েছে কিনা। আমি মনে করি এদের সাথে একাধিক লোক জড়িত আছে। আসন্ন নির্বাচন ঘিরে কি নাশকতার পরিকল্পনা ছিল? পুলিশ বলছে, মূল আসামি গ্রেফতার হলে উত্তর মিলবে সব প্রশ্নের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুনে একজনের মৃত্যু হয়েছে। ক্রু সহ জাহাজ থেকে 15 জনকে করা হয়েছে জীবিত উদ্ধার। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাট। সেন্ট মার্টিনগামী পর্যটকদের তুলতে জাহাজটি ঘাটে ভিড়বে, ঠিক তার আগ মুহূর্তে আটলান্টিক ক্রুজে আগুন লেগে যায়। এ সময় জাহাজের ভেতরে আটকা পড়ে একজনের মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করেন জাহাজের ক্রু সহ 15 জনকে। পাশে অন্যান্য আরও 2-1টা জাহাজ ছিল, তা আমরা তাদেরকে বললাম নঙ্গরে যান বা চরে মেরে দেন, এখানে আসলে অন্য আরেকটাতে ছড়ানোর সম্ভাবনা ছিল। আগুনের ঘটনায় দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিসে 2টি ইউনিট, পরে যোগ হয় আরও 2টি ইউনিট। প্রায় 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। একজন আমরা নিহত পেয়েছি, আর কেউ আহত হয় নাই। হ্যাঁ, শনাক্ত করেছি, ওনার নাম হচ্ছে নূর কামাল। এদিকে জাহাজে আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সেন্ট মার্টিনগামী পর্যটকরা। জাহাজটিতে করে প্রায় 200 যাত্রী সেন্ট মার্টিনে যাওয়ার কথা থাকলেও তাদের মধ্যে 120 জনকে তুলে দেওয়া হয় 3টি জাহাজে, আর বাকিরা সেন্ট মার্টিন যেতে পারবেন রোববার। আগুনও লাগছে, এগুলোর জন্য আমরা ইয়েতে আছি, ভয়ে আছি। আজকে যদি এটা মাঝ সমুদ্রে যে হতো, বিপদটা আরো বেশি হতো। যারা এই কর্তৃপক্ষ আছেন তাদের আসলে এই বিষয়গুলো নজর দেওয়া উচিত। অগ্নিকাণ্ড স্থল পরিদর্শন করে জেলা প্রশাসক জানান, ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আমরা একটা তদন্ত কমিটি করতেছি আজকে, এখন করে দিব, যারা পর্যালোচনা করে মূল কারণটা উদ্ঘাটন করার চেষ্টা করবে এবং সুপারিশ দিবে। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে প্রতিদিনই চলাচল করছে পর্যটকবাহী 6টি জাহাজ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার বাণিজ্যের সংবাদ। ভারতীয় সুতার চাপে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের সুতা কলগুলো। প্রতিবেশী দেশটি কম দামে সুতা বিক্রি করে বাস্তবায়ন করছে স্থানীয় যোগান বন্ধের পরিকল্পনা। পরে দাম বাড়িয়ে তুলে নেবে লোকসানি হিসাব, এমন দাবি করেছে বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিটিএমএ। ভারত
তাদের টেক্সটাইলকে কস্ট অফ প্রোডাকশন তার থেকে 8 থেকে 9% কম মূল্যে তারা পৃথিবীর বিভিন্ন দেশে সুতা এক্সপোর্ট করতেছে। বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিটিএম এর দাবি, দেশে সুতাকল ধ্বংসে কম দামে সুতা রপ্তানি করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে ভারত, পরে দাম বাড়িয়ে তুলে নেবে সুদে আসলে। আজকে আমাদের স্পিনিং শিল্প সবচেয়ে খারাপ অবস্থাতে বাংলাদেশ পার করতেছে। ভারতের রপ্তানি তথ্য গেল এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত দেশটির অর্থ বছরের প্রথম 7 মাসে দেশটি যে পরিমাণ তুলার সুতা রপ্তানি করেছে তার প্রায় অর্ধেক 41% এসেছে বাংলাদেশে। আপনি কেন ভিয়েতনাম থেকে সুতা আনতে দিবেন না আমাকে, কেন আমাকে পাকিস্তান থেকে সুতা আনতে দিবেন না, কেন আপনি আমার হাত পা বেঁধে কেন ব্যবসা করতে দিবেন? বিটিএমএ বলছে, দুই দেশে উৎপাদন খরচ এক হলেও ভারত সরকার বিভিন্ন নামে প্রণোদনা দেয় প্রতিযোগিতা সক্ষমতায় এগিয়ে থাকছেন দেশটির উদ্যোক্তারা। আমাদের লোকাল ইন্ডাস্ট্রির প্রোটেকশন দেওয়া দরকার, বিদেশি সুতা কম মূল্যে এসে বাংলাদেশে যাতে ইন্ডাস্ট্রি নষ্ট না হয়। কেন পিছিয়ে পড়ছে দেশের সুতাকল তা খতিয়ে দেখে প্রয়োজনে আমদানির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যে সাবসিডিটা WTO নিয়ম লঙ্ঘন করে তাহলে কিন্তু আমরা কাউন্টার ভেলিং ডিউটি বসাতে পারি। তবে এক শিল্প বাঁচাতে গিয়ে অন্য শিল্প যেন মৃত্যুর দুয়ারে না যায় সেদিকে খেয়াল রেখেই নীতি কৌশল সাজানোর তাগিদ উদ্যোক্তাদের। গ্লোবাল মার্কেটে বিজনেস করতে গেলে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। আরও জানিয়েছেন, নতুন বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সহ বিষয়বস্তুতে কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বইয়ে পরিবর্তনের মাধ্যমে শিশুদের নিয়ে এক্সপেরিমেন্টের পক্ষে নন উপদেষ্টা। প্রসূন আশিসের। 2009 সালে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই দেওয়ার সিদ্ধান্ত হয়। এর পরের বছর থেকেই 1 জানুয়ারিতে শুরু হয় বই উৎসবের রেওয়াজ। এতে নতুন বইয়ের ঘ্রাণে উৎফুল্ল হতো শিক্ষার্থীদের মন। তবে গত জানুয়ারিতে বই উৎসব না হওয়ায় 1.5 দশকের সেই রীতিতে ভাটা পড়ে। এছাড়া বছরের প্রথম দিনে সব শিক্ষার্থী সব বই হাতে পায়নি বলেও অভিযোগ ওঠে। তবে বই উৎসব না হলেও এবার বছরের প্রথম দিনেই সব স্কুলে নতুন বই পৌঁছে যাবে বলে নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। পাঠ্য বইয়ের বিষয়বস্তুতে কিছু পরিবর্তন আনার পাশাপাশি শিশুর বিকাশে প্রথমবারের মতো এবার অভিভাবকদের জন্য 2 কোটি গাইড বইও ছাপার কথা জানান তিনি। বাংলাদেশের ইতিহাস প্রসঙ্গে আসছে, কিছু চেঞ্জ হয়েছে, গল্প, কবিতা, এইসব ছোটখাটো কিছু চেঞ্জ হয়েছে। আমরা সত্যিকার অর্থে শিক্ষার গুরুত্ব বুঝি না। আমাদের তো এক ধরনের মিনিমাম ঐক্যমত্যে পৌঁছানো দরকার, যে আমরা অন্ততপক্ষে বাচ্চাদের ক্ষেত্রে তো এক্সপেরিমেন্টে যাব না। ক্লাস্টার পদ্ধতিতে দেশের 65,500 স্কুলে সঙ্গীত বিষয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হলেও পদ সৃষ্টি হয়েছে মাত্র 2,500। এমন অবস্থায় প্রতিবাদের মুখেই নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হয় বলে জানান তিনি। একটা ক্লাস্টারের জন্য একজন এইভাবে হিসাব করা হয়েছিল, কিন্তু ওনারা যুক্তি দিলেন এটা না করে বরং সবার জন্যই করা দরকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3 লাখ প্রধান শিক্ষক পদের 32,000-এর বেশি শূন্য থাকলেও মামলার কারণে এসব পদে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান ডাক্তার বিধান রঞ্জন রায়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঢাকা সহ সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত, কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। আগামী সপ্তাহে বেশ কয়েকটি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হঠাৎ করেই কয়েকদিন থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে তীব্র শীত। তাপমাত্রা কমে যাওয়ায় ও উত্তরের হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। মার্কেটে যাইতেছি, অনেক শীত, প্রচুর শীত। আমাদের কাজকর্মের অনেক অসুবিধা হচ্ছে এবং প্রচুর শীত, রাতে কাজ করা মানে কষ্টকর হয়ে যায় একদম। এত শীত, এই শীতে আমরা কাজ করতে যাই অসুস্থ হয়ে পড়তেছি। এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8.8 ডিগ্রি ও ঢাকায় 13 ডিগ্রি সেলসিয়াস। এমন তাপমাত্রা আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদ। দিনের তাপমাত্রা যেমন কমেছে, রাতের তাপমাত্রা কমেছে, এই জন্য শীতের তীব্রতা বেড়েছে। ঢাকার তাপমাত্রা আপনার আপাতত অন অ্যাভারেজ এরকমই থাকবে আগামী 2-3 দিন। তারপর একটু তাপমাত্রা বাড়বে, বেড়ে আগামী 7-8 দিন পরে আবার তাপমাত্রা কমবে। জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকার বাইরের বেশ কিছু জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আপাতত ওই রকম শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। যেটা হচ্ছে জানুয়ারি 1 থেকে বিশেষ করে উত্তর অঞ্চল এবং দেশের মধ্য অঞ্চল পর্যন্ত শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে, তবে ঢাকাতে ওইভাবে সম্ভাবনা নেই। ঢাকার তাপমাত্রা 10-এর উপরে থাকার সম্ভাবনা অনেকটা বেশি। এদিকে ঘন কুয়াশায় বিমানের শিডিউল বিপর্যয়ের পাশাপাশি শাহজালালগামী 10টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।
যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে শীতকালীন ঝড়ের পূর্বাভাসে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত প্রায় ১৬০০ ফ্লাইট বাতিল এবং ৭৫০০ ফ্লাইট বিলম্ব হয়েছে। নিউ ইয়র্কে জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল, নিউ ইয়র্ক লিবার্টি ও লাগার্ডিয়া বিমানবন্দরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের আশঙ্কায় নিউ ইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।